আজ আমি তোমাদের মাধুকরী কাব্য সংকলনের পুরানো কাগজে ফিরিওয়ালা কবিতার বিস্তারিত একটি আলোচনা তুলে ধরছি। পুরানো কাগজে ফিরিওয়ালা কবিতার কবি হলেন প্রেমেন্দ্র মিত্র। কবি জীবনানন্দের মতো তিনিও ছিলেন এক অসামান্য প্রতিভাধর আধুনিক কবি। তার কবিতায় শ্রম ও শ্রমিক বিশেষ মর্যাদা পেয়েছে। কবি প্রেমেন্দ্র মিত্র নিজে এবং তার কবিতাকে নামিয়ে এনেছেন একেবারে শ্রমিকের ভিড়ে। খেটে খাওয়া সাধারণ মানুষের প্রতিদিনের কর্মভূমিতে তিনি এবং তার কবিতা বিরাজমান। তিনি তার এক কবিতায় বলেছেন যে, আমি কবি যত কাঁসারির, কামারের আর ছুতোরের। এখান থেকে আমরা বুঝতে পারছি কবি এই খেটে খাওয়া শ্রমজীবী মানুষের জীবন এবং জীবিকা নিয়ে অনেক কবিতাই রচনা করেছেন। তোমাদের পাঠ্য পুরানো কাগজে ফিরিওয়ালাও ঠিক তেমনটাই। পুরানো কাগজে ফিরিওয়ালা নামকরণ কবির দেওয়া নয়। এই নামকরণটি করেছেন মাধুকরী কাব্য সংকলনের সম্পাদক অর্থাৎ কালিদাস রায়। কবির যে কাব্যগ্রন্থ প্রথমা, এই প্রথমা কাব্যগ্রন্থে এই কবিতাটি কিন্তু অন্য নামে পাওয়া যায়। সেখানে এই কবিতার নামকরণ রয়েছে কাগজ বিক্রি। এই কাগজ বিক্রি কবিতাটি তাহলে কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? কবির প্রথমা কাব্যগ্রন্থের অন্তর্গত। আর এই প্রথমা কাব্যগ্রন্থ কবির প্রথম কাব্যগ্রন্থ। এটি প্রকাশিত হয় 1932-এ। এসো এবার আমরা একটু কবির জীবন ও রচনা সম্পর্কে কিছু জেনে নিই। কবি জন্মেছিলেন 1904 খ্রিস্টাব্দে, আর তার মৃত্যু হয় 1988 খ্রিস্টাব্দে। কবি প্রেমেন্দ্র মিত্র ছিলেন কল্লোল যুগের এক অন্যতম প্রতিষ্ঠাতা। এই কল্লোল যুগ হলো সেই যুগ যে যুগে রবীন্দ্রনাথ তার কাব্যের ভাণ্ডার নিয়ে বিরাজ করছেন, অথচ তার মতের বিরুদ্ধে গিয়ে, তার ভাবনার বিরুদ্ধে গিয়ে এই সকল কবি যেমন জীবনানন্দ দাশ, নজরুল ইসলাম, সুধীন্দ্রনাথ দত্ত, প্রেমেন্দ্র মিত্র, এরা কী করলেন? একটা পত্রিকার মাধ্যমে বা একটা পত্রিকার মধ্য দিয়ে রবীন্দ্র বিরোধী কিছু কবিতা নিয়ে হাজির হলেন। সেই পত্রিকার নাম কল্লোল পত্রিকা। এই কল্লোল পত্রিকার প্রথম শ্রেণীর যারা লেখক ছিলেন, এমনকি আমি বলবো প্রথম কবি, কল্লোল পত্রিকায় প্রথম যিনি লিখেছিলেন তিনি কিন্তু এই প্রেমেন্দ্র মিত্র। তো কল্লোল পত্রিকা প্রকাশ হয়েছিল 1300 বঙ্গাব্দের 1 বৈশাখ, ইংরেজি 1923-24 সাল। আর একটি কথা বলে দিই যে এই প্রেমেন্দ্র মিত্র কিন্তু নিজে একটি পত্রিকার সম্পাদক ছিলেন। এটা খুব দরকারি, জেনে রাখা অত্যন্ত দরকার। সেই পত্রিকার নাম কালিকলম। এই কালিকলম পত্রিকার সম্পাদক ছিলেন কবি প্রেমেন্দ্র মিত্র। যে পত্রিকাটি বাংলা 1333
বঙ্গাব্দ আর কি, আর ইংরেজি 1926 খ্রিস্টাব্দে প্রকাশ হয়। এখন এই প্রেমেন্দ্র মিত্রের পুরানো কাগজের ফিরিওয়ালা কবিতাটি আমরা একটু লাইন বাই লাইন পড়ি। কবি প্রেমেন্দ্র মিত্র তার পুরানো কাগজের ফিরিওয়ালা কবিতায় কি বলছেন? উনি বলছেন, হাঁকে ফিরিওয়ালা, কাগজ বিক্রি, পুরানো কাগজ চাই। কে হাঁকছে? কে ডাক দিচ্ছে? ফিরিওয়ালা। কি বলে হাঁক দিচ্ছে? কাগজ বিক্রি, পুরানো কাগজ চাই। তখন কবির এটা কি বলছে এবার কবি দেখো, ঘরের কোণেতে সঞ্চিত যত তারাগুলি হাতড়াই, পুরানো কাগজ চাই। এই ফিরিওয়ালার হাঁক বা ডাক শুনতে পেয়ে কবি তখন ঘরের কোণে জমে থাকা সমস্ত পুরনো কাগজের বান্ডিলগুলো খুঁজছেন, হাতড়াচ্ছেন। উদ্দেশ্য কি? কারণ কি চান উনি? পুরানো কাগজ যে ফেরিওয়ালা কিনতে এসছে তাকে বিক্রির উদ্দেশ্যে এই পুরনো কাগজগুলি উনি ঘরের কোণে জমে থাকা যত পুরনো কাগজ ছিল সেগুলো তিনি হাতড়াচ্ছিলেন, খুঁজছিলেন আর কি। বহুদিন ধরে জঞ্জাল বাড়ে, শের দরে বেচি তাই। এই পুরানো কাগজগুলোর বিক্রির কারণটা কি? কারণ এই পুরানো কাগজ বহুদিন ধরে, অনেক দিন থেকেই জঞ্জাল, অর্থাৎ আমরা আবর্জনা যাকে বলি, আবর্জনা স্বরূপ যে ঘরের কোণে জমেছিল সেই জঞ্জাল, এই পুরানো কাগজগুলোকে জঞ্জাল বলছেন কবি, সেগুলোকে বিক্রি করছে কি দরে? শের দরে, কেজি দরে উনি বিক্রি করছেন। কেমন করিয়া একটি তাহার হঠাৎ নজরে পড়ে, যে তারাগুলি পেপারের বা খবরের কাগজের যে তারাগুলি উনি হাতড়াচ্ছিলেন, সেই খবরের কাগজের তারা থেকে একটা ওনার নজরে অর্থাৎ চোখে পড়ে। সেখানে সেই নজরে পড়া বা চোখে পড়া খবরের পেপারে উনি কি দেখছেন বা খবরের কাগজে কি দেখছেন? দেখি সমুদ্রে যাত্রী জাহাজ কোথায় ডুবিল ঝড়ে, হঠাৎ নজরে পড়ে। আবার কোথায় মানুষের মাথা বিকায় খুলির দরে। তাহলে কি দেখছি? যে কবি একটা পুরনো কাগজের তারা থেকে একটা কবির নজরে পড়েছে, কবির চোখে পড়েছে। সেখানে দেখছেন কোনো লাইন বা কোনো হেডলাইনে লেখা আছে একটা দুর্ঘটনার কথা। সেখানে কোনো এক যাত্রী বোঝাই জাহাজ ঝড়ে ডুবে গেছে। সেই ডুবে যাওয়া পুরনো দুর্ঘটনার কথা আবার আজকে নতুন করে কবি সেই পুরনো কাগজে দেখছেন বা পড়ছেন। আর কি আছে সেই খবরের কাগজে? শুধু কি এই ঘটনায় উনি দেখেছেন? শুধু কি যাত্রী জাহাজ ডুবে যাওয়ার ঘটনা? না, তা নয়। আরও দেখো কি বলছেন, আবার কোথায় মানুষের মাথা বিকায় খুলির দরে। ওই খবরের কাগজে আরও তথ্য, আরও খবর রয়েছে। সেখানে নাকি মানুষের মাথা খুলির দর, এখানে খুলি বলতে সামান্য দর, সামান্য পয়সা, এখানে সামান্য মূল্যে, সামান্য টাকা বা সামান্য মূল্যে এই মানুষের মাথা বিক্রি হচ্ছে। এখানে মাথা বলতে মানুষ তার মাথাটাকে বিক্রি করা মানে কি তার মনুষ্যত্ব, তার বিবেক, তার করতে পারার ক্ষমতা, সেটা সামান্য প্রলোভন বা সামান্য কটা টাকার বিনিময়ে এই মাথা বা মনুষ্যত্ব বা বিবেক কি করছে? বিক্রি করছে। নিরুদ্দেশকে সন্তান লাগি ঘষে আছে পুরস্কার। কোনো সন্তান, হয়তো কারো সন্তান, কারো ছেলে কি হয়েছে? হারিয়ে গেছে, তার উদ্দেশ্য, তার ঠিকানা, সে কোথায় গেছে, তাকে খোঁজার জন্য তার পরিবার, তার অভিভাবকগণ পুরস্কার ঘোষণা করেছে। সেই ঘটনাও কিন্তু এই পুরানো কাগজে রয়েছে। মৃত্যুঞ্জয় অমৃত কাহারা
করিছে আবিষ্কার, ঘোষিছে পুরস্কার। পুরস্কার ঘোষণা দুটো কারণে হয়েছে। কি কারণ সেটা? একটা বলছে হারিয়ে যাওয়া নিখোঁজ সন্তানকে খুঁজে পাওয়ার জন্য যদি কেউ খুঁজে দিতে পারে তাহলে তার পুরস্কার। আর মৃত্যুঞ্জয় অমৃত, মৃত্যুকে জয় করার যে অমৃত অর্থাৎ বিভিন্ন ধরনের বিজ্ঞানের যে ক্রিয়াকৌশল, বিভিন্ন ধরনের বিজ্ঞানের যে দান, বিশেষ করে মারণ রোগ থেকে বাঁচার যে ওষুধপত্র বর্তমানে আমরা পেয়ে গেছি, সেই ওষুধপত্রকে আমরা এখানে মৃত্যুঞ্জয় অমৃত বলবো। মৃত্যুকে জয় করার যে অমৃত সেটাকেই বলছে অমৃত্যুঞ্জয় অমৃত। যারা এগুলো আবিষ্কার করেছে সেই সকল ব্যক্তিত্বকে বা সেই সকল মানুষদেরকে কি করছে? পুরস্কার দেবে বলে ঘোষণা করা হয়েছে ওই পুরনো কাগজে, যেটা আজ কবি বিক্রি করবেন বলে বার করেছে সেই জঞ্জাল আবর্জনার স্তূপ থেকে। সেই আবর্জনাটা অন্য কোনো আবর্জনা নয়, শুধুমাত্র খবরের কাগজের আবর্জনা। সেই খবরের কাগজে, পুরনো খবরের কাগজে কবি একটার মধ্যে এটা দেখছেন। পলাতক খুনে লুকায়ে কোথায় চাই যে হদিস তার। পলাতক খুনে, কোনো খুন করেছেন এমন খুনি পলাতক, পালিয়ে গেছে, লুকিয়ে আছে, তাকে যদি কেউ খুঁজে দিতে পারে তার হদিস কিন্তু এখানে রয়েছে। লুকায়ে কোথায় চাই যে হদিস তার, সেই হদিস, সেই খোঁজ কিন্তু এখানে চেয়েছে। কোন সে বধূর বুকের আগুন ভিতর করিয়া খাক, কোন সে বধূর বুকের আগুন ভিতর করিয়া খাক, অবশেষে লাগে বসনে তাহার পুড়ে গেল 7 পা। কোন সে বধূর, কোনো এক বধূ, আমরা খবরের কাগজেতে বিভিন্ন ধরনের ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার কথা জানতে পারি। আজকাল তো খবরের কাগজ আমরা তেমন কেউ পড়ি না, হ্যাঁ, তবে এরকম খেলাধুলার খবরও যেমন থাকে তেমনি প্রতিদিনের ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা, এরকম নারী নির্যাতন, বধূ নির্যাতন, হ্যাঁ, বিভিন্ন ঘটনা কিন্তু আমরা খবরের কাগজে দেখতে পাই। কবিও কিন্তু সেই তার এই পুরনো কাগজের চোখ রাখতে গিয়ে দেখেছেন কোনো এক বধূ, কোনো এক বউ, তার কাহিনী, তার সত্যিকার গল্প কি ঘটেছে তার জীবনে, তা এই খবরের কাগজে রয়েছে। কি হয়েছে? বুকের আগুনে। প্রথমে দেখবে খবরের কাগজ যখন কোনো দুর্ঘটনা, কোনো নারী হত্যা বা কোনো বধূ হত্যা বা বধূ নির্যাতনের কোনো খবর পড়ি, তখন দেখবে প্রথমেই কে মারা গেছে, কাকে কিভাবে মারা হয়েছে সেটা ডিটেলস না বলে প্রথমে অন্যভাবে বলা হয়। বিভিন্ন সংবাদদাতা বিভিন্নভাবে লেখেন। তো এখানে কি বলছে? প্রথমে লিখেছেন কি বুকের আগুন, তার জ্বালা, তার যন্ত্রণা, সেটা একদিনে ডিসাইড করেনি যে আমি আত্মহত্যা করব, বা যারা তাকে মেরে ফেলেছে তারাও কিন্তু একদিনে নয়, তার আগে বিভিন্ন তার উপরে যন্ত্রণা, তার উপরে নির্যাতন করা হয়। তাই প্রথমটা কি বলছে? বুকের আগুন, এই যে তার জ্বালা, তার যে যন্ত্রণা, সেটা কি করেছে? ভিতরকে, তার অন্তরকে দহন, খাক করে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে। অবশেষে শেষ পর্যন্ত কি হয়েছে? লাগে, শেষ পর্যন্ত কি লাগছে? বসনে, পোশাকে লাগছে। কি লাগছে? আগুন। অবশেষে লাগে বসনে তাহার পুড়ে গেল 7 পাক। প্রথমে কোথায় এই আগুন লেগেছে? তার বুকে, তার অন্তরে, তার হৃদয়ে, এবং সেই হৃদয়, সেই অন্তর জ্বলে পুড়ে খাক হয়ে গেছে। শেষ পর্যন্ত কোথায় সে আগুন লেগেছে? শেষ পর্যন্ত লেগেছে, অবশেষে লেগেছে তার পোশাকে, আর পুড়ে গেল 7 পাক। এই 7 পাক পুড়ে যাওয়ার মধ্য দিয়ে কবি কি বলতে চেয়েছেন? 7 পাক হচ্ছে বৈবাহিক একটা বন্ধন, সম্পর্ক। সেই বৈবাহিক সম্পর্ক বা বন্ধন এই অনল বা আগুন কি করেছে? পুড়ে ছাই করে দিয়েছে, ভিতর খড়িয়া খাক। কোন সে গিরির গরল অনলে ঘটিল দুর্বিপাক। কোন সে গিরির, গিরি মানে পর্বত, গরল অনলে, গরল হচ্ছে বিষ আর অনল হচ্ছে আগুন। কোনো এক গিরি, কোনো এক পর্বত, সেখানে একটা দুর্বিপাক ঘটেছে, একটা ঘটনা, একটা খারাপ ঘটনা বা দুর্ঘটনা বা কোনো একটা আশ্চর্য রকম ঘটনা ঘটেছে, যেটা ঘটে থাকে। সেই ঘটনাটাও এই খবরের কাগজে কবি চোখ দিয়ে জানতে পেরেছেন। সেটা কি? গিরির গরল অনলে,
অর্থাৎ পর্বতের, আমরা জানি যারা ভূগোল একটু বেশি জানি বা সায়েন্সের যারা আছি তারা বুঝি যে পর্বতে পাহাড়ে অগ্নুৎপাত, জানি না হিন্দিতে কি বলে, অগ্নুৎপাতের ফলে যে পর্বত সৃষ্টি হয় বা পাহাড়ের তৈরি হয় সেটা হচ্ছে আগ্নেয়গিরি বলে। তো ম্যাগমা, তারপরে লাভা, এগুলো থেকে, এগুলো তো সব বিষাক্ত আগুন। সে আগুন কি করছে, হঠাৎই হয়, কিন্তু সে আগুন কি করে, এই গিরি পর্বতের সৃষ্টি করে। এই ঘটনাও কিন্তু কবি কোথায় দেখছেন, এই পুরানো কাগজে। তাই বলছে, কোন সে গিরির গরল অনলে ঘটিল দুর্বিপাক, হারানো তারিখ ফিরে আসে ফের, পুরানো কাগজ পড়ি। কবি এই পুরনো দিন, পুরনো হারানো চলে যাওয়া সেই ফেলে আসা দিনটাকে কবি নতুন করে পাচ্ছেন। কবি যেন সেই দিনটাতে পৌঁছে গেছেন। অনেক দিন আগের ঘটনা, অনেক পুরনো একটা খবরের কাগজ কবি দেখছেন, কিন্তু এই ঘটনা পড়তে পড়তে কবি কিন্তু সেই দিনে গিয়ে হাজির, আবার ওই দিনে গিয়ে পৌঁছে গেছেন, হারানো তারিখ কবি ফিরে পেয়েছেন। আমার নয়নে সহসা পোহায় সেদিনের বিভাবরী। বর্তমানে আছেন, পুরনো কাগজ দেখছেন, বর্তমানে দাঁড়িয়ে দেখছেন, কিন্তু কবি কি বলছেন, আমার নয়ন, আমার এই চোখ সহসা পোহায়, যেন দেখতে পাচ্ছে, হঠাৎ পোহাচ্ছে, অর্থাৎ তিলে তিলে যেন অতিবাহিত করছি। আমি এই পোহানো মানে আমরা যেমন পার করা, অতিক্রম করা, সেই সময়টাকে যেন পোহাচ্ছি, অর্থাৎ অতিক্রম করছি, অতিবাহিত করছি। কীরকম, সে দিনের বিভাবরী অর্থাৎ রাত, সেই দিনটা কি, সেই দিনটা এটা বিরোধাভাস, বিরোধের আভাস দেওয়া হয়েছে। দিন আবার বিভাবরী, সেটা আবার কেমন, দিন তো দিন, সেখানে আবার বিভাবরী কেন বলা হয়েছে, এটা বিরোধাভাস বলা হয় একে, বিরোধাভাস অলঙ্কার। এই কি বলছেন, দিনের বিভাবরী। এই যে দিন, এই যে ঘটনাগুলো আমরা এতক্ষণ খবরের কাগজে পেলাম, সেগুলো কিন্তু সবই দুর্ঘটনামূলক ঘটনা। এই দুর্ঘটনামূলক ঘটনাগুলো যে দিনেই, যত উজ্জ্বল দিনেই ঘটুক না কেন, সবই কিন্তু দুর্ঘটনা। আর দুর্ঘটনাকে হচ্ছে কি, বিভাবরী অর্থাৎ রাত, সেই দিনটাকে কি বলছেন, সেদিনের বিভাবরী। আমার নয়নে সহসা পোহায়, কবি স্বচক্ষে দেখছেন, আবার যেন অতিবাহিত করছেন সেই দিনটাকে রাতের মতো করে, সেই দুর্ঘটনাগুলোকে যেন তিনি আবার নতুন করে দেখছেন। রাখিল ধরণী, কি বলছে, পুরানো কাগজ পড়ি। এই অনুভবগুলো, এই ফিলিংগুলো কবি কি কেন হচ্ছে, কারণ তিনি পুরানো কাগজ পড়ে এই ঘটনাগুলো জানতে পারছেন নতুন করে। রাখিল ধরণী সে দিনটির পায়ের চিহ্ন ধরি। রাখিল ধরণী, এই ধরণী কী করছেন, এই পৃথিবী কী করছেন, সেই দিনটাকে পায়ের চিহ্ন স্বরূপ ধরে রাখছে, স্মৃতিস্বরূপ ধরে রাখছে। কে ধরে রাখছে, এই ধরণী, এই পৃথিবী। কোন দিনগুলোকে, সেই দুর্ঘটনার দিনগুলোকে পায়ের চিহ্ন স্বরূপ ধরে রেখেছে। সে পদচিহ্ন কোথায় মিলালো, তারপরে নাহি খোঁজ। সেই পদচিহ্ন কোথায় যে মিলালো, কোথায় যে মিশে গেল, হারিয়ে গেল, সেদিকে কারো কোনো খোঁজ নেই। মানুষের ঘরে সকলের বড় উৎসব নওরোজ। এটাই তো আমরা সবাই যদি দুর্ঘটনা, খারাপ দিনগুলোকে মনে রাখি, তাহলে তো আর দিন এগোবে না। যত ব্যথা, যত দুঃখ, যত দুর্ঘটনায় ঘটুক না কেন, আমাদেরকে আগামীর জন্য প্রস্তুত হতে হয়, আমাদেরকে আবার স্রোতে গা ভাসাতে হয়, আবার দিনের মধ্যে আমাদেরকে বিভিন্ন কাজে যুক্ত হতে হয়। তাই সমস্ত ঘটনা, সেই দুর্ঘটনামূলক ঘটনা হোক, সুখের হোক, আনন্দের হোক, সমস্ত ঘটনায় কি বলছে, কোথায় যে মিলিয়ে যায়, কোথায় যে হারিয়ে যায়, সেদিকে কারো খোঁজ নেই। মানুষের ঘরে সকলের বড় উৎসব নওরোজ। মানুষের ঘরে সকলের বড়, সব কিছুর বড় উৎসব বা অনুষ্ঠান, সেটা হচ্ছে নওরোজ। নওরোজ হচ্ছে, নও শব্দটা হচ্ছে নতুন, আর রোজ মানে হচ্ছে দিন। হ্যাঁ, নতুন দিন। এখানে বছরের যে প্রথম দিন, নববর্ষ যাকে বলা হয়, হ্যাঁ নববর্ষ, সেই নববর্ষের কথা বলা হয়েছে। আর নববর্ষ বিভিন্ন, আমাদের যেমন বাঙালিরা পয়লা বৈশাখটাকে বিভিন্ন পূজা বা বিভিন্নভাবে পালন করে থাকে, এই নওরোজটা কিন্তু আমাদের দেশের উৎসব নয়, এটা অন্য দেশের, এই শব্দটাও আমাদের দেশ নয়, এটা বিদেশি শব্দ। নওরোজটা বিদেশি শব্দ, এই শব্দটা সম্ভবত ফরাসি শব্দ। এই নওরোজ শব্দটা ফরাসি শব্দ। তাই বলছে, মানুষের ঘরে সকলের বড় উৎসব নওরোজ, তারপরে নাই খোঁজ। তাহলে এই
মানুষের কাছে সবথেকে বড় যে জিনিস সেটা হচ্ছে উৎসব। সে উৎসবটা কি নববর্ষ। প্রতিদিনের যে কর্মব্যস্ততা, সেই কর্মব্যস্ততায় বিগত দিনে কি দুর্ঘটনা ঘটেছে সেই দুর্ঘটনাকে মনে রেখে আমরা অনুতপ্ত হতে পাই না, আমাদের সময় নেই। কারণ আমরা সকলেই কী করি, কর্মব্যস্ততার মধ্য দিয়ে জীবন কাটাই। তাই পুরনো দিনে কি ঘটেছে সেগুলো নিয়ে মন খারাপ করে আমাদের সময়কে অতিক্রম করা বা অতিবাহিত করার কোনো অবসর থাকে না। তাই মানুষের ঘরে সবথেকে বড় যে উৎসব সেটা হচ্ছে নবরোজ। প্রত্যেক দিনের প্রতিদিনটাই যেন তার কাছে শুভ নববর্ষের মতো। তাই এই পুরনো ঘটনাগুলোকে আমরা কেউই মনে রাখতে চাই না। হ্যাঁ, তারপরে নাই খোঁজ, সেই ঘটনাগুলোর প্রতি আমাদের কোনো খোঁজ নেই। যাত্রী জাহাজে ডুবিল যে, বুঝি তারও ঘরে আজ ভোজ। দেখছো কি বলছেন কবি? যাত্রী জাহাজে ডুবিল যে, এমনকি যে জাহাজে ডুবেছে, যাত্রী ডুবেছে, সেই যাত্রী যে যাত্রী বা যারা ডুবেছে তাদের ঘরেও হয়তো আজকে কোনো ভোজ। সেটা এক ধরনের উৎসব। সেটা যদি বৈবাহিক বা বিবাহ বা যে কোনো ধরনের শুভ উৎসব হয়, সেটাও যেমন শুভ উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন ভোজ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাই বলছে যাত্রী জাহাজে ডুবিল যে, বুঝি তারও ঘরে আজ ভোজ, তারও ঘরে হয়তো কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তাহলে এমন তো নয় যে যাত্রী ওই ঘরে ওই ফ্যামিলিতে কেউ মারা গেছে বলে আর কোনো উৎসব অনুষ্ঠান হবে না, তা কিন্তু নয়। মানুষের জীবন এগিয়ে যাবে নিজের খেয়াল মতো, নিজের খুশি মতো। তাই এই কবি এই কথা বলেছেন, যাত্রী জাহাজে ডুবিল যে, বুঝি আজও তারও ঘরে যাত্রী জাহাজে ডুবিল যে, বুঝি তারও ঘরে আজ ভোজ। রক্তে ছোপানো অশ্রুতে ভেজা পুরাতন যত পাতা, সব জঞ্জাল আজিকে হলেও রঙিন সুতায় গাথা। রক্তে ছোপানো অশ্রুতে ভেজা দুর্ঘটনা, বিভিন্ন ধরনের দুর্ঘটনা মানে তো রক্ত। এই রক্তাক্ত যে ঘটনাগুলো, সেই ঘটনা কি বলছে, অশ্রুতেও ভেজা আবার রক্তেও ছোপানো পুরাতন যত পাতা। এই ঘটনা সবগুলো কি হয়ে গেছে, পুরাতন হয়েছে। এই খবরের কাগজ পুরাতন হয়ে গেছে। সেটা কি হয়েছে, রক্তে। এই কথাগুলো কিন্তু একটু দেখবে, ছোপানো কিসে, রক্তে, ভেজা কিসে, অশ্রুতে। রক্তে ছোপানো অশ্রুতে ভেজা পুরাতন যত পাতা। পুরাতন যত পাতা, এখানে পুরাতন অর্থাৎ পুরানো কাগজকে বলা হচ্ছে, খবরের কাগজকে বলা হচ্ছে। সব জঞ্জাল আজিকে হলেও রঙিন সুতায় গাথা। তাহলে এই যে জঞ্জাল, যে পুরানো কাগজগুলোকে প্রয়োজন নেই বলে, পড়া হয়ে গেছে বলে যে ঘরের কোণে জমা করে রাখা হয়, সেই জঞ্জালকে আজকে আমরা রঙিন সুতে যতই বাঁধি না কেন, তবু তারা পুরাতন। সব জঞ্জাল আজকে হলেও রঙিন সুতায় গাঁথা। যে যত রঙিন সুতায় গাঁথি না কেন, তারা পুরাতন, তারা শুধু জঞ্জাল, শুধুই আবর্জনা। পুরাতন যত পাতা, তাতে কোন দিন কি দাগ লাগিল, কে বৃথা ঘামায় মাথা। অর্থাৎ দেখবে, যেদিন প্রথম দিন খবরের কাগজ বাড়িতে আসে, সেই খবরের কাগজটা আমরা সেই দিন তো খুব মানে যত্ন করি যেন প্রত্যেকটা পেজ ঠিকঠাক থাকে। কিন্তু তার দুদিন তাদের সে পেজ কোন পেজ কোথায় গেল, সেটা অন্য কোনো কাজে ব্যবহার হচ্ছে কি না, কোনো নোংরা ফেলছে কি না, কোনো নোংরা বা কোনো দাগ লেগে কি না, এদিকে আমরা কেউ কোনো ভ্রুক্ষেপ করি না। তাই কবি বলছেন, সব জঞ্জাল আজকে এই পুরাতন খবরের কাগজগুলো শুধুমাত্র জঞ্জাল, শুধুমাত্র আবর্জনা, হলেও রঙিন সুতায় গাঁথা। যত সেই খবরের কাগজের বান্ডেলটাকে যদি রঙিন সুতোয় গাঁথি বা বেঁধে রাখি না কেন, তবু সে জঞ্জাল, কারণ তার প্রয়োজন ফুরিয়ে গেছে। পুরাতন যত পাতা, তাতে কোন দিন কি দাগ লাগিল, কে বৃথা ঘামায় মাথা। কেউ ওদিকে খেয়াল করে না, ভ্রুক্ষেপ করে না, কোন নোংরা কোন দাগ সেখানে লাগলো। হাঁকে ফিরিওয়ালা কাগজ বিক্রি, পুরানো কাগজ চাই, ঘর পরিযত মিছে জঞ্জাল, জমাবার নাহি ঠাই। হাঁকে ফিরিওয়ালা, কবি এসব ভাবছেন, পুরানো কাগজটা দেখছেন, একটা সব তারা কিন্তু সব কাগজ দেখছেন না, কিন্তু একটা দেখছেন। এই ঘটনাগুলো করতে করতে কবি নিজের মনের দিকে তাকিয়ে, নিজের মনকে নানান প্রশ্ন করে বলছেন। হঠাৎ তার ধ্যানভগ্ন হয়েছে। কবি অন্য মনস্ক থেকে আবার নিজের এতে এসছেন,
কবির কানে এসছে, ফিরিওয়ালা হাঁকছে, হাঁকে ফিরিওয়ালা, কাগজ বিক্রি, পুরানো কাগজ চাই। ফিরিওয়ালা কি বলে হাঁক দিচ্ছে? কাগজ বিক্রি, পুরানো কাগজ চাই। তখন এটা শুনতে পেয়ে কবি আবার কি করছেন? ঘর ভরি যত মিছে জঞ্জাল, জমাবার নাহি ঠাই। অর্থাৎ ঘরে যত পুরানো কাগজ রয়েছে সব জঞ্জাল স্বরূপ, সেগুলো জমিয়ে রাখার কোনো জায়গা নেই, পুরানো কাগজ চাই। আদর যাহার ফুরালো, তাহারে শের দরে বেচো ভাই। অর্থাৎ এই যে খবরের কাগজ, যাদের আর কোনো প্রয়োজন নেই, এরা পুরনো হয়ে গেছে, তাই এই পুরনো খবরের আর কোনো দরকার নেই, তাদের কোনো প্রয়োজন নেই, তাদের প্রয়োজন মিটে গেছে, তাই এদের আদরও ফুরিয়ে গেছে। এই আদর ফুরিয়ে যাওয়া, প্রয়োজন মিটে যাওয়া, প্রয়োজন ফুরিয়ে যাওয়া সকল খবরের কাগজকে কবি বলছেন শের দরে বিক্রি করো, কেজি দরে তাদেরকে বিক্রি করে ফেলো। এই হচ্ছে কবিতা। একটা কথা বলি, প্রত্যেক কবিতার কিন্তু দুটো অর্থ থাকে, একটা প্রকট এবং একটা প্রচ্ছন্ন। প্রকট অর্থ বলতে আমরা কবিতাটার লাইন পড়ে যেটা বুঝতে পারি, এটা কিন্তু প্রত্যেক কবিতারই থাকে। তবে কোনো কোনো কবি প্রচ্ছন্ন অর্থগুলো কোনো কোনো ক্ষেত্রে বলে যান, তার হয়তো বিশেষ কোনো গ্রন্থে বলে যান। তবে প্রচ্ছন্ন অর্থটা কীরকম, যে কবিতার লাইনের বাইরেও এর অন্য কোনো বাচ্চার্থ আছে কি না একটু বুঝতে হবে। এখানে আমি আগেও বললাম যে কবি প্রেমেন্দ্র মিত্র তার কবিতায় এই খেটে খাওয়া শ্রমজীবী মানুষের কথা বারবার এনেছেন। এই ফিরিওয়ালাও কিন্তু সেই ধরনেরই জীবিকা অর্জন করে, সেই ধরনেরই জীবন জীবিকা তাদের। হ্যাঁ, তো এই কবিতা থেকে শুধুমাত্রই একজন কাগজ বিক্রি, একটা পুরোনো কাগজে ফিরিওয়ালার কথা বলা হচ্ছে না। এখানে দেখো তার প্রচ্ছন্ন অর্থটা এরকম যে আমরা প্রত্যেকেই এই যে আমাদের যৌবন আরম্ভ, আমাদের কর্মক্ষমতা, কর্মের উদ্দাম উচ্ছল এই যে ভাবনা, এটা যতদিন আমরা আমাদের সংসারকে দিতে পারি, আমাদের আত্মীয় পরিজনকে দিতে পারি, ততদিন কিন্তু আমাদের কদর, আমাদের শ্রদ্ধা সব কিছু প্রাপ্তি আমরা পেয়ে থাকি। তো এই মানুষগুলো যখন বার্ধক্যে এসে যায়, যখন তাদের কর্মক্ষমতা তারা হারিয়ে ফেলে, যখন তারা বেকার জীবনযাপন ঘরের কোণে বসে বাকিটা জীবন তাদের কাটাতে বাধ্য হয়, এই সকল মানুষগুলো, এই বার্ধক্যে কাটানো বৃদ্ধ বয়সের মানুষগুলো কিন্তু খবরের কাগজের মতো জঞ্জাল হয়ে পড়ে। আর তারা তখন কী করে? নিজেদেরকে বোঝা, জঞ্জাল মনে করেন। তো এই প্রতিভাধর এই পণ্ডিত কবি, যদিও এটা 1932 কবি যৌবনারম্ভের কিছুদিন পরেই, মানে উনি জন্মেছেন 1904, মানে 27-28 বছর বয়সেই উনি এই কবিতা লিখছেন, কিন্তু কবি তো দেখেছেন এই জগতে, জীবনটা থেকে দিদি দেখেছেন, সেখান থেকে উনি এটা উপলব্ধি করেছেন মানুষ যতদিন তার কর্মকে, তার সৃষ্টিকে, তার রোজগার এই সংসারে দিতে পারে, এই সংসার ততদিন তাকে কদর দেয়, তার সম্মান করে, তার প্রয়োজন অনুভব করে। কিন্তু এটা যখন তারা দিতে পারে না, তখন সে হয়ে যায় জঞ্জাল বা বোঝা। তাই এই কবিতার প্রচ্ছন্ন অর্থ এটাও। তো যাই হোক, তোমরা নিশ্চয় কবিতার লাইন বা এই প্রচ্ছন্ন অর্থ আমি তোমাদের বললাম। তবে কিছু কোশ্চেন তোমরা ভালো করে করে যাবে। যেমন এখানে যদি প্রশ্ন করা হয় যে মাধুকরী পুরনো কাগজের ফিরিওয়ালা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, সেখানে যদি মাধুকরী এবং প্রথমা থাকে, অবশ্যই আমরা প্রথমা নেব, ঠিক আছে। কিন্তু প্রশ্নটা যদি কোন কাব্য সংকলন থেকে আসে, তাহলে কিন্তু আমরা কি নেব? তাহলে আমরা নেব মাধুকরী। কাব্য সংকলন থাকলে আমরা নেব মাধুকরী, কাব্যগ্রন্থ থাকলে নেব প্রথমা, যার প্রকাশকাল 1932। তো যাই হোক, আমি বলেছি অবজেক্টিভ কোশ্চেন নিয়ে আসবো। তো এই হলো তোমাদের আজকের পুরানো কাগজের ফিরিওয়ালা। আজকে এখানেই শেষ করছি। সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো। ধন্যবাদ।